সুপ্রিয় দর্শক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিবেদিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন। দেশের বড় অর্থনৈতিক খাতের বড় একটি অংশ ব্যাংকিং এবং বিমা খাত। সরকারের সহযোগিতায় ব্যাংক কিছুটা গড়িয়ে দাঁড়ালেও বরাবরের মতোই বিমা খাতটি অবহেলিত রয়ে যাচ্ছে। এই বিষয়ে আজকে আলোচনার জন্য স্টুডিওতে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি রূপালী ব্যাংক পিএলসির সম্মানিত পরিচালক জনাব এএসএম মাইনুদ্দিন এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ শাহরিয়ার আহসান। জনাব এএসএম মাইনুদ্দিন এবং জনাব শাহরিয়ার আহসান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি জিটিভির স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আমি প্রথমে রূপালী ব্যাংকের পরিচালক মহোদয়ের কাছে যেতে চাই। বর্তমান যে ব্যাংকিং অবস্থা আপনার, সেটা যদি আমরা চিন্তা করি, বিশেষ করে 5ই আগস্টের আগে যে ব্যাংকিং খাতটা অনেকটা বলা যায় যে ধ্বংস হয়ে গেছিলো। অনেকগুলো ব্যাংকের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এবং অনেকগুলো ব্যাংকে মার্জ করা হয়েছে। অনেকগুলো ব্যাংকের এনপিএল অনেক সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে বলা যায়। এই খাতের ঋণগুলো পুনরুদ্ধারের জন্য কী পদক্ষেপ নেওয়া যায় বলে মনে করেন আপনি? ধন্যবাদ জনাব গিয়াসউদ্দিন সাহেব। আপনি যে কথাগুলো বলেছেন যে 5ই আগস্টের পৃথিবীতে, আমার একটা ধারণাগতভাবে পৃথিবীর জন্মের ইতিহাস থেকে আজকে পর্যন্ত 2026 সাল পর্যন্ত সারা পৃথিবীতে এইভাবে কোনোদিন ব্যাংক লুট হয় নাই। এটা একটা অবর্ণনীয় একটা ঘটনা সারা পৃথিবীতে। এরকম আপনি ইউক্রেন পর্যন্ত যুদ্ধবিস্তৃত দেশগুলো অর্থনীতি যদিও দেখেন, কোথাও এই ইতিহাস সৃষ্টি হয় নাই ব্যাংকের বোল্ট খুলে ডাইরেক্ট টাকা নিয়ে যাওয়া। বর্তমান সরকারের সুদূর প্রসারী নীতির কারণে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে। কিন্তু ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াতে গেলে একটু সময় লাগবে, আপনাকে সময় দিতে হবে। কারণ আমাদের অলরেডি আমরা দেখেন বিআরপিডি অনেকগুলো সার্কুলার ইস্যু করেছে, বিআরপিডি 16, বিআরপিডি 7। এখন আমরা লাস্ট সর্বশেষ একটা নীতিমালা এক্সিট, একটা 29 জুন আরেকটা নীতিমালা চালু করছে এক্সিট। যেমন আপনার অনেক টাকা ইন্টারেস্ট হয়েছে, আমরা মূল টাকা দিয়ে আপনি বেরিয়ে যেতে পারবেন। আমরা অর্থনীতির ক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট আমাদের যেই ক্ষত হয়েছে সেই ক্ষত কিন্তু আপনার একদিনে সারবে না, সেটাকে সময় দিতে হবে। সময় ধীরে ধীরে দেখেন। এখন এই 5টা ব্যাংক মার্জারের ইতিহাসে মার্জার কিন্তু একটা কঠিন সাবজেক্ট। সারা পৃথিবীতে মার্জার কিন্তু একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। মার্জারে আপনি মার্জার করার যে সাহসী সিদ্ধান্ত নিয়েছে, সেই সাহসী সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে নীতিমালাও ওইভাবে মার্জার করতে হয়। আপনি এই 5টা ব্যাংকের ক্ষেত্রে আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাই দিই। 5টা ব্যাংকের ক্ষেত্রে দেখেন, একটা ব্যাংকের যে এমওইউ কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে একই রকমভাবে এমইউ সাইন হয়েছে। এখন এই এমইউ থেকে আপনি বেরিয়ে মার্জার প্রক্রিয়ায় আমাদেরকে প্রত্যেকটা ব্যাংকে একজন করে প্রশাসক বসানো আছে। এখন গভর্নমেন্ট কিন্তু এই মার্জার সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য একটা বড় ফান্ডিং ব্যবস্থা করছে। কিন্তু ফান্ডিং ব্যবস্থা এবং যে লিকুইডিটি যে অবস্থা, যে এনপিএল ব্যাংকিং খাতে যে বিপর্যয় তৈরি হয়েছে, সেই বিপর্যয় এনপিএল কিন্তু দেখেন এখন প্রত্যেকটা ব্যাংকে এনপিএল আস্তে আস্তে কমে আসতেছে। যেমন আমি উদাহরণ দিয়ে আমি আপনাকে, যেমন জনতা ব্যাংকের এনপিএল রেট আগের 5 মাস আগে দেখেন, এখন দেখেন কমে আসছে। অগ্রণী ব্যাংকের এনপিএলও এখন স্বাভাবিক সহনীয় পর্যায়ে আসছে। রূপালী ব্যাংকের এনপিএলও স্বাভাবিক সহনীয় পর্যায়ে। প্রত্যেকটা ব্যাংকের এনপিএল এখন সহনীয় পর্যায়ে। যে 5টা মার্জারকৃত ব্যাংক ছাড়া বাকি ব্যাংকগুলো এনপিএল কিন্তু আস্তে আস্তে সহনীয় পর্যায়ে চলে আসছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি সুনির্দিষ্ট একটা নির্দেশনা দিয়েছেন, আগামী 31 ডিসেম্বরের মধ্যে ব্যাংকগুলোকে 20%-এর নিচে এনপিএল নিয়ে আসতে হবে। তো এখন ব্যাংকের ম্যানেজমেন্ট যদি আর বোর্ড অফ ডাইরেক্টরস যদি যৌথভাবে কাজ করে এবং তাদের সুদূর প্রসারী যেই বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা, গভর্নর সাহেবের যে নীতিমালা এবং অর্থমন্ত্রী মহোদয়ের যে নীতিমালা আমরা যদি সঠিকভাবে ফলো করি, এনপিএল 20% নিচে আনা সম্ভব। 20%-এর নিচে আসলেও কিন্তু এটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে আমরা ফাইট করতে পারবো না যদি 5 to 10-এর মধ্যে আনতে না পারি। হয়তো এটা একদিনে সম্ভব না, আমরা আশা করি আপনারা হয়তো প্রচেষ্টা করে এক সময় আনতে পারবেন। পাশাপাশি আমি একটু ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াচ্ছে, এটা আমাদের জন্য আশার কথা, কিন্তু বাজেটে এটা কি অবদান রাখতে পারে বলে আপনি মনে করেন এই ব্যাংকিং খাত? দেখেন, আমি আপনাকে বলি, বাজেটে তো ব্যাংকিং খাতের অবদানই সবচেয়ে বেশি বাজেটে।
এই যে ব্যাংকের প্রতি আস্থা, আমি আবার আস্থা ফেরত আসতেছে। আপনি দেখেন ইসলামী ব্যাংকের মতো ব্যাংকে হঠাৎ করে রাতারাতি একদিনে 13,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে তুলে নেওয়া হয়েছিল। এই যে আস্থাহীনতা ফসল কেন? আমাদের আগের গভর্নর সাহেব ইসলামী ব্যাংকের সম্বন্ধে বিভিন্ন বক্তব্য প্রতিফলিত। আমাদের এই গভর্নর কিন্তু বক্তব্য বেলায় এবং ব্যাংকিং খাত চালানো উনি সতর্ক। এবং দেখেন ইসলামী ব্যাংক কিন্তু আবার পূর্বের ধারায় ফেরত আসতেছে। বাংলাদেশের দুইটা ব্যাংক দেখবেন, ডাচ বাংলা ব্যাংক এবং ইসলামী ব্যাংকের, এই ব্যাংকগুলোতে লাইন দিয়ে টাকা জমা দেয় মানুষ। এটা একটা পজিটিভ। আর বাজেটে এটা প্রতিফলন কিন্তু আপনি দেখতেছেন, প্রতিফলন ব্যাংকিং খাত ঘুরে দাঁড়ানোর কারণেই এই পুঁজিবাজারও ঘুরে দাঁড়াইছে। একটার সাথে একটা রিলেটেড সাবজেক্ট, একটা ম্যাক্রো মাইক্রো, কিন্তু একটা প্রত্যেকটা একটা সমন্বয় লাগে, সমন্বয় ছাড়া কোনো কিছু হয় না। আপনি দেখেন ব্যাংকিং খাত ঘুরে দাঁড়ানোর কারণে একটা আস্থা তৈরি হয়েছে মার্কেটে, এবং শেয়ার বাজার পুঁজিবাজারে আস্থা তৈরি হয়েছে, এবং ব্যাংকে মানি সার্কুলেশন বেড়েছে। প্রত্যেকটা ব্যাংকে দেখবেন এখন, যেমন আমার রূপালী ব্যাংকে আমার গত বছর তুলনায় এই বছর আমার 4,000 কোটি টাকা রিজার্ভ বাড়ছে, আমার জমা বাড়ছে। প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু জমার পরিমাণ বাড়ছে। আমাদের কিন্তু বারবার ঘুরে দাঁড়ানোর একমাত্র জাতি যারা ঘুরে দাঁড়ানোর আমাদের ইতিহাস রয়েছে, এবং আমরা ইনশাল্লাহ অদমনীয় জাতি, আমরা বারবার আবারও ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। সৈয়দ শাহরিয়ার হাসানের কাছে যাব। আপনি নন লাইফে লিড দিচ্ছেন, এবং আমরা বরাবরই জানি যে অর্থনৈতিক খাতের বড় একটি পার্ট হচ্ছে ইন্স্যুরেন্স, কিন্তু এই ইন্স্যুরেন্সের আস্থাটি এখন চরম সংকটে রয়েছে। এই সংকটটা আমরা কিভাবে দূর করতে পারি, মানুষকে কিভাবে আস্থায় ফিরাতে পারি? পাশাপাশি একটা আমার ডিজায়ার, পার্সোনাল ডিজায়ার, দেশের বাইরে যখন, যেহেতু আপনি নন লাইফ লিড করছেন, দেশের বাইরে যখন আমরা যাই, যখন একটা গাড়ি নিয়ে একটা মানুষ যখন একটা গন্তব্যে যায়, মাঝপথে যদি গাড়িটা নষ্ট হয়ে যায়, যদি ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন দেয়, তারা আরেকটা গাড়ি রিপ্লেস করে পুরো এই গাড়িটা নিয়ে যায়। এরকম একটা সার্ভিস ওই দেশে আছে, কিন্তু আমাদের দেশে এটা নাই। তো আস্থা ফেরানোর জন্য আমাদের কি করণীয় রয়েছে বলে আপনি মনে করেন? আপনার গুরুত্বপূর্ণ মতামত দর্শক শুনতে চায়। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে জিটিভিকে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইন্স্যুরেন্সকে বলা হয় একটা দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসাবে। তো সেই রোলটা ইন্স্যুরেন্স কিন্তু বাংলাদেশে সবসময় একটা উপেক্ষিত খাত হিসাবে রয়ে গিয়েছিল। উপেক্ষিত খাত হওয়ার কারণে এইটার যেই রোলটা প্লে করার জন্য ইকোনমিতে ছিল, সেইটা কিন্তু প্রপারলি প্লে করতে পারেনি। না পারার কারণ হলো অনেকগুলো রয়েছে। এক হয়েছে যে মার্কেট স্টাডি না করে, আমি এই ইয়ের পর থেকে বলছি, মার্কেট স্টাডি না করে, রিকোয়ারমেন্ট না ইয়ে করে ধারসে পলিটিক্যাল ইয়েতে লাইসেন্সগুলো দেওয়া হয়েছে। কারণ এই যে জিনিসগুলো যে চালাবে, সেই চালানোর জন্য লোকবল আছে কিনা সেটাও তো দেখা হয়নি। তো লোকবল না থাকলে কাজগুলো হবে কি করে? কারণ ইন্স্যুরেন্স ইজ হাইলি টেকনিক্যাল একটা সাবজেক্ট। তো সেইখানে ফান্ড ম্যানেজমেন্ট রয়েছে, রিস্ক ম্যানেজমেন্ট রয়েছে, এর ব্যাপার রয়েছে। তো সেই জিনিসগুলো যখন হচ্ছে না, তখন স্বাভাবিকভাবেই আপনার প্রপার এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট যেটা রয়েছে, সেইগুলো না হওয়ার কারণে প্রপার রিটার্ন আসছে না, এবং এইখানে আপনার আইনের প্রয়োগটা খুব কম রয়েছে। আইনের প্রয়োগটা না থাকার জন্য অনেকে অনেক রকম যথেচ্ছা, মানে তার ইচ্ছা মতো, ডিজায়ার মতো চালিয়ে গেছে ইনস্টিটিউশনগুলো। তার জন্য প্রপার গ্রো হয়নি, গ্রাহককে আমরা আকৃষ্ট করতে পারিনি। ইন্স্যুরেন্সে কিন্তু একটা কথা আছে, ইন্স্যুরেন্স ইজ নেভার পারচেজ, ইট ইজ অলওয়েজ সোল্ড। তো সেই জিনিসটা এখন সোল্ড করতে গেলে তো আমার সেই মানে টেকনিক্যাল ইয়েটা থাকবে, প্লাস পিছনে যে আমার লেভেল প্লেইং ফিল্ডটা দরকার, মানে আমার যে রেগুলেটর রয়েছে, ইয়ে রয়েছে, সেখানে একটা স্ট্রং রেগুলেটরি মানে অ্যাডমিনিস্ট্রেশন দরকার রয়েছে। সেই জিনিসটা কিন্তু ইন্স্যুরেন্সে এই পর্যন্ত আসেনি। যদিও বলে 2010-এ নতুন ইন্স্যুরেন্স অ্যাক্ট হয়েছে, কিন্তু সেই অ্যাক্টটার আরও তারপর আবার 2019-এ হয়েছে, কিন্তু এগুলোর ভিতরে অনেক প্রবিধানও তো সবগুলো হয় নাই, প্রবিধানগুলো হয়নি। যেহেতু ইডরাতে যতদিনে হলো, হয়তো আপনার মেম্বার আর চেয়ারম্যান দিয়ে দেওয়া হলো, আপনার লোক জনবল দেওয়া হলো না, অর্গানোগ্রাম অ্যাপ্রুভ করা হলো না। তো এইগুলো না হতে ইন্স্যুরেন্স সেক্টরের যেই মানে ভাবমূর্তিটা জনগণের সামনে ঠিকভাবে প্রপারলি প্রেজেন্ট করা যায়নি। কারণ ইন্স্যুরেন্স কিন্তু একটা প্রচণ্ড সম্ভাবনার শিল্প। কারণ ইন্স্যুরেন্সের উপর দেখেন, ইন্স্যুরেন্স কিন্তু অনেক রকম কাজ করে থাকে। এক তো হলো অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা পালন করে, কারণ আমি চারিদিক থেকে আমরা ছোট ছোট ফান্ড নিয়ে একটা বিরাট ফান্ড ইয়ে করি। সেই ফান্ডটা আমরা ব্যাংক,
এবং ক্যাপিটাল মার্কেটে এইসবকে দিয়ে এদেরকে ভাইব্রেন্ট রাখছে। ব্যাংক কী করছে, সেই টাকা ফান্ডিং করছে ইন্ডাস্ট্রিয়াল কিংবা অন্যান্য ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। সেইখান থেকে যখন হঠাৎ কোনো একটা ডিজাস্টার চলে আসছে, তাহলে তখন সেইটাকে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু যে কম্পেনসেট করে আবার ইকোনমিকে রোল করার করে সহায়তা করে। আর ইন্স্যুরেন্সটা হচ্ছে মানে আমি বলবো একটা গ্রেটেস্ট সোর্স ফর মোবিলাইজেশন অফ ফান্ড ফ্রম ইন্টারনাল সোর্সেস। কারণ একটা বাজেট হয় ইন্টারনাল এবং এক্সটার্নাল সোর্স থেকে। তো ইন্টারনাল সোর্সটা আপনি যত বাড়াতে পারবেন তত আপনার ডিপেন্ডেন্সটা কমে যাবে ফরেন বা এইডের উপরে। ওইগুলো অনেক শর্ত দেওয়া থাকে, অনেক কিছু থাকে। আপনি আপনার টাকা দিয়ে আপনি অর্থনীতিকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারবেন। আমরা চাই দেশের সম্পদ এবং জীবন দুইটাই ইন্স্যুরেন্সের প্রোটেকশনের আওতায় আসুক এবং এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস হোক। রূপালী ব্যাংকের ডিরেক্টর মহোদয়ের কাছে যেতে চাই। আমরা এনপিএল নিয়ে আলোচনা করেছি এবং ব্যাংকের সার্বিক বিষয় নিয়ে আপনি আমাদের সামনে আলোচনা করেছেন। রেমিটেন্স যেভাবে আমাদের এখন মোটামুটি বৃদ্ধি পেয়েছে, আপনি কি মনে করেন রেমিটেন্সের কারণে আমাদের যে ব্যাংকের যে বিষয়গুলো সেটাকে অনেকটা সামাল দেওয়া যাবে? দেখেন, আসলে রেমিটেন্স তো আমাদের মেইন আপনি একটা জিনিস কি, রেমিটেন্স কিন্তু আমাদের মেইন প্রাণশক্তি, অর্থনীতির মেইন প্রাণশক্তি। আপনি মনে করেন রেমিটেন্স প্রাণশক্তি আমি তো উল্লেখ করি, সবাই কাগজে কলমে আপনি দেখেন, যদি গার্মেন্টস সেক্টরকে 1 নম্বর দেখানো হয়, গার্মেন্টস এক্সপোর্ট হলো 1 নম্বর সেক্টর, কিন্তু গার্মেন্টস সেক্টরের আপনি রেমিটেন্স যেটা আসতেছে সেটা ব্যাক টু ব্যাক কত যাচ্ছে, প্রায় 80% কিন্তু ব্যাক টু ব্যাক, 20% আপনি সিএমটি করে পান, কাটিং মেকিং ট্রিমিং চার্জ 20%, তাহলে আপনার নেট টিকে কত 20%, আর রেমিটেন্সের পুরো টাকাটাই আসতেছে। তো আমাদের রেমিটেন্সের যে ভর করে আমরা যে অর্থনীতিকে আমরা এখন পর্যন্ত টিকে রাখছি, সেই অর্থনীতিকে আমাদের রেমিটেন্সের হার আরও বাড়াতে হবে। কীভাবে বাড়াতে হবে? যেমন আমি আপনাকে বলি, যেমন আমাদের অনেক দেশে থেকে প্রপারলি আমরা রেমিটেন্স পাঠাতে পারতেছি না। কেমন মরিশাস, আমি একটা কান্ট্রি বলি, মরিশাসে আমাদের এই মুহূর্তে প্রায় ওয়ার্কারের সংখ্যা 50,000 ওয়ার্কার আছে, কিন্তু আমাদের কোনো রিমিটেন্স হাউস নেই। আমরা হুন্ডির মাধ্যমে এই পুরো টাকাটাই বাংলাদেশ হুন্ডি, আমার রিমিটেন্সে কিন্তু এফেক্ট করছে না। আমি আপনার ইরাকে আমাদের এই মুহূর্তে 3.5 থেকে 4 লাখ বাঙালি আছে, আমাদের কোনো রিমিটেন্স হাউস নেই, কোনো ব্যাংকিং কোনো লেনদেন নেই, সেটাও পুরো হুন্ডি নির্ভর। আমাদের পৃথিবীর প্রায় 20টা দেশ আছে যেখান থেকে টাকা আসে হুন্ডির মাধ্যমে, রিমিটেন্স। এই পুরো চ্যানেল, এই প্রক্রিয়াকে যদি রিমিটেন্সের মাধ্যমে আনা যেত, তাহলে আমাদের অর্থনীতি এখনকার যে হার, রিমিটেন্সের হার, তার থেকে আরও 15% কিন্তু আপনি প্রগ্রেস হয়ে যেত। তাহলে এটাকে ব্যাংকিং চ্যানেলে যে টাকাগুলো হুন্ডির মাধ্যমে আসতেছে, বিভিন্ন চ্যানেলে আসতেছে, এটাকে ব্যাংকিং চ্যানেলে আনার উপায়টা কি? ব্যাংকিং চ্যানেলের উপায় একদম সিম্পল। ব্যাংকে আমাদের যে মরিশাসে আমাদের এমবিসি আছে, আমি যদি ওখানকার একটা মানে যে আমাদের যে মানি ট্রান্সফার এজেন্সির সাথে একটা ইন্টারন্যাশনাল একটা চুক্তি করি, আমার যদি একটা বুথ করি, যেমন সোনালী ব্যাংকের একটা বুথ করলাম, সোনালী ব্যাংকের সাথে একটা আমিও আমার বাংলাদেশ সরকার পার্ট থেকে সই হলো, ওদের একটা ক্লিয়ারেন্স নিয়ে নিলাম ওদের গভর্নমেন্ট থেকে, এবং ওখানে ওদের একটা রিমিটেন্স হাউসের সাথে আমি চুক্তি করলাম, এমবিসিতে আমি ছোটো একটা বুথ করলাম, এমবিসির মধ্যেই করলাম আমি একটা বুথ, ইজিলি আমি রিমিটেন্স কালেক্ট করতে পারি, আমার ওয়ার্কাররা এসে এখানে টাকা জমা দিতে পারে বাংলাদেশে, উইদিন 5 মিনিটসের মধ্যে টাকা পেয়ে যাবে, যেমন আপনি ওয়েস্টার্ন ইউনিয়ন যেরকম আসে এরকম। কিন্তু আমাদের সেই উদ্যোগটা নেই, আমাদের দূতাবাসগুলো প্রপার ওয়ার্ক করছে না। আমাদের ডিপ্লোমেটরা যদি বাইরে যখন যায়, তারা এটা এখন যে তারেক রহমান সাহেবের যে অর্থনীতি, সেই অর্থনীতি $1 ট্রিলিয়ন অর্থনীতি নিতে গেলে আমাদের ডিপ্লোমেটদেরকে উদ্যোগী হতে হবে, এবং রিমিটেন্সে ওনারা যদি মনে করে যে আমরা ফরেন মিনিস্ট্রির অফিসার, আমরা আসছি একটা ভাব, ওনারা তো বিদেশে গেলে আমাদের ডিপ্লোমেটরা এমন একটা ভাব করেন যে ওনারা ওয়ার্কারের সাথে কথা বলতে চান না, কিন্তু ওয়ার্কাররা আমাদের দেশের মূল প্রাণশক্তি, ওদের টাকায় আপনি চলেন, আপনার দেশের বেতন হয়, আপনার খাওয়া দাওয়া হয়, সব কিছু হয়। তা আজকে যদি এই মুহূর্তে 1 কোটি লোক বাইরে না থাকতো, 1 কোটি লোক অন্ন বস্ত্র বাসস্থান ব্যবস্থা করতে যে গভর্নমেন্ট, কিন্তু কোনো গভর্নমেন্ট সাকসেসফুল হতো না। তো রিমিটেন্সের আরেকটা বড় কারণ হলো, আপনি যদি স্কিল জনগোষ্ঠী না বাড়াতে পারেন, না এক্সপোর্ট করতে পারেন, আপনার রিমিটেন্স কখনো বাড়বে না। কারণ আপনি এখন আমি লোক পাঠাই, আমার $340 হলে আমার অ্যাভারেজ ওয়েজেস, আমি যদি এই লোকগুলোর টেকনিক্যাল লোক পাঠাই, তাহলে আমার ওয়েজেস দাঁড়ায় $1100 পার মান্থ। প্রতি ওয়ার্কার $1100 মধ্যে যদি সে তার $200 খরচ থেকে $900 করে পার মান্থ পাঠায়, তাহলে আমার এখনকার যেই রেমিটেন্স, মনে করেন আমার এখনও আসে কত, 2 বিলিয়ন বা 3 বিলিয়ন আসে, আমার এটা চলে যাবে অ্যাটলিস্ট $9 বিলিয়ন।
বিশাল আমি যদি বিশাল স্কিল্ড জনগোষ্ঠী আমাকে পাঠাতে হবে, রিমিটেন্সের উপর নজর দিতে হবে। আমার ফার্স্ট ফোকাস করতে হবে, আমি টার্গেট থাকতে হবে আগামী 5 বছরে আমি 1 কোটি লোককে বিদেশ পাঠাবো, সেটা আমার টার্গেট হবে। এবং এই লোকগুলো হবে আমার স্কিল কীভাবে করবেন? আমাদের দেশের লোকের একটা প্রবণতা আছে, খুব শর্টকাট বিদেশে যেতে চায় আমাদের দেশের লোকজন, দালাল ধরে এই ধরে শর্টকাট প্রসেসে। আপনাকে টোটালি অদক্ষ জনগোষ্ঠীকে বিদেশ প্রেরণ নিরুৎসাহিত করতে হবে। সেটাকে আপনি ফিলিপাইন মডেলে যেতে হবে। ফিলিপাইন মডেলটা কি? ফিলিপাইন মডেলটা দেখেন, ফিলিপাইনে একটা অদক্ষ ওয়ার্কার কি করে, সে একটা সরকার তাদের প্রত্যেকটা প্রদেশে একটা বিশাল স্কিল সেন্টার আছে, যেগুলো 5 স্টার হোটেলের মতো, এবং ওদেরকে 58টা ট্রেডে ট্রেনিং দেওয়া হয়। ফিলিপাইন মডেল 58টা ট্রেড, একটা লোক ঢুকে এবং সে একটা মানে অদক্ষ একটা শ্রমিক ঢুকে, সে 6 মাস বা 1 বছর সে দক্ষতা অর্জন করে সে ফ্লাইটে চলে যায়, একদম ফ্লাইটে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট চলে যায়, এবং কমপ্লিটলি খরচ বিয়ার করে গভর্নমেন্ট খরচ বিয়ার করে। এবং খরচ কীভাবে বিয়ার করে? ওই লোকটা আবার পে করে। কীভাবে পে করে? তার আইডি ট্যাগ করা আছে, তার বাবার আইডি ট্যাগ করা আছে ইয়ের সাথে। এখন সে ওই রিমিটেন্স পাঠাতে বাধ্য, না পাঠায় কোনো উপায় নেই, তার আইডি ব্লক করে দেওয়া হয় ফিলিপাইনে। তা আমরা যদি ওই মডেলটা ফলো করি, ফিলিপাইন মডেলটা যদি ফলো করতে পারি, আমার রিমিটেন্স চলে যায়, আমার কিচ্ছু করতে হবে না। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি করে? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা চালাচ্ছেন তারা কেউ প্রবাসী কল্যাণ সম্বন্ধে ওনাদের কোনো সুস্পষ্ট কোনো ধারণাই নাই। কীভাবে প্রবাসী কল্যাণ করা যায় ওনারা এটা বুঝেনি না। কোনো প্রবাসীরা দেখেন, আপনি এয়ারপোর্টে নিগৃহীত, প্রবাসীরা বিদেশে নিগৃহীত, আপনার প্রবাসীরা দূতাবাসগুলোতে যান, দূতাবাসগুলো ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকে, আমাদের ডিপ্লোমেটরা ওদেরকে সঠিক আনসারও দেন না। আমাদের লেবার কাউন্সিলে যারা যান তারাও প্রবাসীর সাথে ভালো ব্যবহার করেন না। আমি একটা কাহিনী আপনাকে বলি, সৌদি আরবে আমাদের এই মুহূর্তে হাউসমেটের সংখ্যা প্রায় 3 লাখের উপরে, এবং যে সেফ হাউসে যখন আমাদের একটা নির্যাতিত হাউসমেট রাখার জন্য আমাদের একটা সেফ হাউস করা হয়েছে সৌদি আরবে, সেই সেফ হাউসে যেই কেয়ারটেকার বলতে যার সেই ইনচার্জ, সে তার দ্বারা প্রবাসী কর্মী দর্শিতও হয়েছে। তাহলে যেখানে রক্ষক বক্ষক হয় যে জাতি, যে দেশের, তাহলে ওই জাতি কী আশা করতে পারবেন আপনি? ম্যান পাওয়ারকে নিয়ে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে। সিন্ডিকেটটা বারবারই আমাদের মন্ত্রণালয়ে অফিসারদেরকে জিম্মি করে, সরকারকে জিম্মি করে, আমরা এটা থেকে বেরোতে পারতেছি না। আপনি দেখেন 8টা ডিভিশনে যদি আমরা 8টা এক্সিলেন্স সেন্টার করতে পারি, 8টা এক্সিলেন্স সেন্টারের মাধ্যমে যদি 6 মাস করে 10,000 লোক বাইর করতে পারি, আপনি দেখেন 20,000 লোক বাইর করবেন, 8-20 কতগুলো লোক বাইরে? 8টা ডিভিশনে আমি 8টা এক্সিলেন্স সেন্টার করবো, তাহলে আপনি এতে স্যালারি হবে $1,200 স্যালারি হবে, তাহলে আমার রিমিটেন্স কোথায় যায় পৌঁছবে, হিট করবে কোথায়? আমি কিন্তু গরিব দেশ না, আমার এই ম্যান পাওয়ারটা আমার পাওয়ার, এটা আমার শক্তি, এটাকে আমি কাজে লাগাতে হবে। সারা পৃথিবীতে মানুষের এখন গ্রোথ রেট কমে গেছে, আমার গ্রোথ রেট, আমার 25 থেকে 40 বছর বয়সী কর্মক্ষম সারা পৃথিবীতে হাইয়েস্ট জনগোষ্ঠী হলো আমার জনগোষ্ঠী, কিন্তু আমি সেটা সুফল কাজে লাগাতে পারছি না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গার্মেন্টসে 100 টাকা আসে, 80 টাকা চলে যায়, আর এটা 100 টাকায় থেকে যায়। আমরা একটু জনাব শাহরিয়ার সাহেবের কাছে যেতে চাই, যে ইন্স্যুরেন্স নিয়ে আপনি যে আলোচনাগুলো করছিলেন, আমাদের সামনে অনেক বড় একটা বাজেট রয়েছে, সেক্ষেত্রে এই ইন্স্যুরেন্স কোম্পানি বাজেটে কী ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? বাজেটে যেটা বললাম, আর হয়তো অনেকগুলো আমার সমালোচক খুব রাইটলি কিছু জিনিস পয়েন্ট আউট করেছেন। তো বাজেটে যেটা আমার মনে হয় যে সরকারের যে ইয়েটা, আমরা কিন্তু একটা ডিজাস্টার প্রুন কান্ট্রি মোটর, প্রত্যেক বছরই ঝড় কিংবা এই 12 বছরের ইতিহাসে যদি দেখেন, আমরা 700টা ভূমিকম্প কিন্তু এক্সপিরিয়েন্স করেছি 300 রেডিয়াস মাইলের ভিতরে। কোনটা একদম সরাসরি এখানে চলে, কিন্তু সেগুলো হয়তো একটা স্কেল 4-এর ভিতরে ছিল, সেইভাবে এফেক্ট হয়নি, কেউ পেয়েছে কেউ পায়নি। কিন্তু আরেকটা হয়তো অনেক দূরে এসছে, অল্প কোনো জায়গায় হয়েছে, কিন্তু এটা কিন্তু ভূমিকম্প প্লেট 3টা এমন জায়গায় এসে গেছে, এটা যে কোনো সময় একটা ডিজাস্টার হতে পারে। তো আমাদের এখানে যেটা উচিত, জনগণের ভিতরে এখনও যেহেতু আমরা সচেতনতা এবং কি বলবো, ইন্স্যুরেন্সের ইম্পর্টেন্সটা সেরকমভাবে তুলে ধরতে পারিনি, এর জন্য সরকারের পক্ষ থেকে আমার মনে হয় কিছু কিছু ব্যাপারে, যেমন ফ্লাড, তারপর আর্থকোয়েক, এইসব ব্যাপারে সরকারি পর্যায়ে ইন্স্যুরেন্স নিয়ে নেওয়া উচিত, এবং এগুলো হয়তো একটা ট্রিগারিং পয়েন্ট বেস। ইভেন যদি কোনো ক্যাটাস্ট্রফিক ডিজাস্টার হয়, সেটা সামাল দেওয়ার মতো ক্ষমতা কিন্তু আমাদের নাই, আমাদের একদমই নাই। সেক্টরেও যেই ইন্স্যুরেন্স কোম্পানি বলেন, তো ওই যেটা একটা করেছে, আমরা কোনো জায়গায় মানে মন্ত্রণালয় বলেন, কোনো জায়গায় যেখানে বলেন, রাইট ম্যানকে রাইট প্লেসে বসাতে পারিনি।
এর জন্য আমরা সব জায়গায় কিন্তু সাকসেসফুল হতে পারছি না। হয়তো সরকার একটা সুন্দর পরিকল্পনা দিচ্ছে, কিন্তু কিছু লোকের ব্যর্থতার জন্য আমরা যাদেরকে ধরেন আমাদের কাছে মাঝখানে এলো ইন্স্যুরেন্সের করার জন্য, কি বলে, ডেভেলপমেন্টের জন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রচুর টাকা এলো 4টা সেক্টরকে করবে। তো এই পর্যন্ত কি ডেভেলপমেন্ট এসছে? অটোমেশন হয়েছে না, হয়েছে, কোনোটাই তো পুরো হয়নি। আর উইদাউট অটোমেশন এগুলো হওয়া সম্ভব না। আর যেই কথায় আসছিলাম, তো আমি বলছি যে সরকার যদি ট্রিগারিং বেসিসে, কারণ সরকারের তো যখন একটা ভূমিকম্প হয়ে যাবে বিরাট ক্ষতি হয়ে যাবে, সেই বিরাট ক্ষতিটা এই সরকারের পক্ষে, বা ধরেন প্রায় যে সেট রয়েছে, যদি একটা ডিজাস্টার ঢাকার ভিতরে হয়ে যায় 433 থেকে 35 মতো বিলিয়ন ডলারের মতো ক্ষতি হবে, এবং এটা রিইনস্টেট করতে হয়ে যাবে 470-80 বিলিয়ন ডলার। এটা কোথার থেকে দিবে? কিন্তু এটা যদি প্রপারলি ইন্স্যুরেন্স গভর্নমেন্ট একটা নিয়ে নেয়, কারণ সরকার তো এই রোডগুলো তৈরি করবে, মানে অক্সিলারি ফ্যাসিলিটিস এগুলো তৈরি করতে হবে, ব্রিজ ভেঙে যাবে, এই ভেঙে যাবে, তখন এগুলো যদি ট্রিগারিং বেসিসে, ধরেন এখন যদি আমার 7 রেক্টার স্কেলে একটা হয়, তখন কিন্তু একটা কন্ট্রাক্ট হলে আমার এত টাকা দিয়ে দিতে হবে। দিয়ে দিলে গভর্নমেন্ট কিন্তু অনায়াসেই হবে। এবং আমাদের প্রত্যেকবারে যেটা হয় যে ইন্স্যুরেন্সটা প্রপারলি না থাকার জন্য আপনি যে ডেভেলপমেন্ট বাজেট নিচ্ছেন, সুন্দর সুন্দর করছেন, মানে কাজ, মানে পরিকল্পনা করছেন, সেগুলো সকল কাট ডাউন করে এইগুলো ডেভেলপমেন্টে করে যেতে হচ্ছে। আশা করি সরকার এবং এসবিসি সবাই ইদ্রা এদিকে নজর দিবে। জনাব শাহরিয়ার হাসান এবং জনাব এস এম মঈনুদ্দিন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জিটিভির স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনার মাধ্যমে জিটিভি দর্শকদেরকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, এবং জিটিভি সমস্ত কলা কৌশলী যারা এই প্রক্রিয়া আজকে অনুষ্ঠানের সাথে জড়িত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিবেদিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিটিভির সাথে থাকবেন।